থ্যালাসেমিয়া নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমে যেটা মনে রাখা দরকার আমাদের প্রত্যেকের, যে এটা একটা আর্থিক, সামাজিক, শারীরিক এবং মানসিক একটা অবস্থা। একজন থ্যালাসেমিকের জন্য কিছু করব বা থ্যালাসেমিয়া নিয়ে কিছু ভাববো, এটা করতে গেলে তার এই সমস্ত অবস্থাগুলোকেই ভাবতে হবে, কোনো একটা ছেড়ে আরেকটা ভাবা যাবে না। যেমন মানসিক যে কথাটা আমি বললাম, আমি সবগুলোকে এখানে ডেসক্রাইব করব না, কারণ আমাদের আলোচনা সবগুলোকেই ছুঁয়ে গেছে। প্রচুর থ্যালাসেমিক এরকম রয়েছেন যাদের বেড়ে ওঠাটা আর 5 জন মানুষের মতো স্বাভাবিক বা সাবলীল নয়। তো সেই বেড়ে ওঠার যে প্রসেসটা, তার সাথে সাথে কিন্তু বেশ কিছু যন্ত্রণার ইতিহাস লুকিয়ে থাকে এবং সেগুলো তার স্তরে স্তরে জমতে থাকে। কিছু মন খারাপ, এবং সেই মন খারাপ আমি সাধারণ ভাষায় বললাম, তার ক্লিনিক্যাল ডেফিনেশনে যখন যাবেন তো সেখানে সমস্যার যদি কিছু রয়ে থাকে তার একটা কাউন্সেলিং, তার একটা রিহ্যাবিলিটেশনের কথাও আমাদের ভাবতে হবে। ব্লাড ট্রান্সফিউশন যেটা বললে স্বীকৃত এবং টেস্টেড একটা সাকসেসফুল পদ্ধতি। ব্লাড ট্রান্সফিউশন জিনিসটা কি? ট্রান্সফিউজ কথাটা বলা হয় বটে, কিন্তু রক্তটা শুধুমাত্র দেওয়াই হয় শরীরে, মানে তার বদলে কিছুটা রক্ত বের করে নেওয়া হচ্ছে শরীর থেকে, ব্যাপারটা এমন নয়। যে সংখ্যক থ্যালাসেমিক পেশেন্ট রয়েছে তাদের পরিষেবা দেওয়ার মতো মেডিকেল কলেজেস সরকারি কি উপলব্ধ রয়েছে? হেমাটোলজিস্ট কিন্তু কলকাতার বাইরে মোটামুটিভাবে নেই বলা যায়। কলকাতার বাইরে ধরুন প্রত্যন্ত করিমপুরের কোনো পেশেন্ট, তিনি তার নিয়ারেস্ট টাউন করিমপুর, এমনকি কৃষ্ণনগর পর্যন্ত এলেও তিনি হেমাটোলজিস্ট পাবেন না। তাকে হেমাটোলজির ডাক্তার দেখানোর জন্য কলকাতাতেই আসতে হবে। উদাহরণটা যদি এখন উত্তরবঙ্গ থেকে বলা হয় তাহলে কিন্তু আরও ভয়ঙ্কর হয় ব্যাপারটা, যে রক্ত সঞ্চালনের সঙ্গে ওতপ্রোতভাবে আর একটা জিনিস চলে আসে, রক্তদান। রক্তদানের সময় আমরা দেখি কি, যে একজন ডোনার যান, মোটামুটি তার রক্তদান প্রক্রিয়াটা সম্পন্ন করতে 10 থেকে 15 মিনিট লাগে খুব বেশি হলে। তারপরে কারোর হয়তো খুব বেশি হলে একটু মাথা ঘোরায়, 10 মিনিট বসেন, আর কেউ ওখান থেকে উঠে সোজা বাড়ি। কিন্তু রক্তটা নিতে মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগে ন্যূনতম, এবং সেই পুরো সময়টা একটা নির্দেশ শরীরে থাকে। তো সেটা নিয়ে তিনি শুয়ে থাকেন, এবং কখনো কখনো জ্বর আসে, কাঁপুনি দিয়ে জ্বর আসে, তার মাথার যন্ত্রণা, গায়ে হাতে ব্যথা, এগুলো উপসর্গ হয়। ওয়েলকাম পুষ্পেন্দুদা, কেমন আছো বলো? হ্যাঁ, মোটামুটি তোমার সাথে তো কথা হলো প্রায় দিন 20 পরে। তো মানে 20 দিন আগে যখন কথা হয়েছিল তখন আমি জাস্ট যাচ্ছিলাম দিল্লি থেকে। তো সে তো একটা হেক্টিক জার্নি। তারপরে ফিরে একটু শরীরটা খারাপ হয়েছিল, মোটামুটি এখন ঠিকঠাক। সো কি করা হয়? আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের গ্রুপ সি লেভেলের একটা চাকরি করি, রাজ্য সরকারি কর্মচারী, ব্লকে পোস্টেড। আর পাশাপাশি বলতে আমি যেহেতু একটা সমস্যা নিয়ে চলি, সমস্যা বলতে আমি থ্যালাসেমিয়া মেজর পেশেন্ট, তো সেই থ্যালাসেমিকদের রিলেটেড কিছু কাজকর্ম, যেটা মানে আমার চিকিৎসার সাথেই জড়িত বলতে গেলে, এবং সেই সাথে আরও অনেকের চিকিৎসা বা তাদের ভালো থাকা সংক্রান্ত কিছু বিষয়, সেগুলো রিলেটেড কিছু সংগঠনের সাথে যুক্ত আছি। আবার একই সাথে আমার যে কাজটা আমি করি, রাজ্য সরকারি কর্মচারীদের রাজ্য কোঅর্ডিনেশন কমিটি, যে তো তার সাথে আমি সক্রিয়ভাবে যুক্ত, এবং আমি আমার মানে হাওড়া জেলা কোঅর্ডিনেশনের
সম্পাদক মণ্ডলীর সদস্য, এবং তো আমার কর্মচারী সংগঠন রিলেটেড যে আন্দোলন সংগ্রাম তার সঙ্গে যুক্ত রয়েছে, সম্পৃক্ত যে আন্দোলনের। সো একদম বাই বার্থ তুমি জানতে পারলে বা তোমার ফ্যামিলি জানতে পারলো যে তোমার থ্যালাসেমিয়া আছে, মানে এটা কি জন্মের আগে থেকেই ধরা পড়ে যায়? না, এখন জানা যায়, জন্মের আগেই ডিটেক্ট করে ফেলতে পারি আমরা থ্যালাসেমিয়া নিয়ে জন্মাতে চলেছে কিনা। তো আমার ক্ষেত্রে ওটা 6 মাস বয়স, 6 মাস পেরোনোর পরে জ্বর বা তার যে উপসর্গ সেটা দেখা দেয়, সেটা ওই 1991 সাল সেই সময়ে। তো তারপরে ডিটেকশান এবং কলকাতা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে আমার ডিটেকশান হয়। তো সেই সময়ে আমার 6 মাস বয়সে বোঝা যায় যে আমি থ্যালাসেমিক। তারপর থেকে সেই চিকিৎসা চলে আর কি। কীরকমভাবে চিকিৎসা চললো? চিকিৎসা চললো বলতে এখনও পর্যন্ত মোটামুটি থ্যালাসেমিয়ার চিকিৎসা বলতে নিয়মিত রক্ত সঞ্চালন, মানে ব্লাড ট্রান্সফিউশন, সেটাই একমাত্র স্বীকৃত চিকিৎসা পদ্ধতি। স্বীকৃত বললাম এই কারণে যে এছাড়া যে যে অপশান রয়েছে, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট বা সেগুলোতে সাফল্যের হার বা সুস্থতার হার সব ক্ষেত্রে 100% নয়, এবং তার বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে, মানে সকলে সেই চিকিৎসা নেওয়ার উপযোগী নয়। বোন ম্যারো ডোনার ম্যাচড হতে হবে, তারপরে সেই ট্রান্সপ্ল্যান্টটা সাকসেসফুল হতে গেলে আরও বেশ কিছু প্যারামিটার রয়েছে, যার ফলে খুব কম জনই সেটার সুবিধে নিতে পারে। এবং অবশ্যই একটা বয়স পর্যন্তই বোন ম্যারো করা যায়, মানে থ্যালাসেমিকদের বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট একটা বয়সের উপরে আর করা যায় না। ওকে, আর যিনি ডোনেট করছেন, ধরো এই প্রসেসটার কথা আমরা যদি একটু এগোই, যিনি ডোনেট করছেন তার কি প্রভাব পড়ছে? মানে ধরুন আমি যতদূর জানি কিডনি একটা নিয়ে মানুষ বাঁচতে পারে, রাইট? তাই জন্য একটা ডোনেট করে দিল, আরেকটা দিয়ে তার কাজ চলে যায়। সেটা বোন ম্যারোর ক্ষেত্রে কীরকম? না, বোন ম্যারোর ক্ষেত্রে থ্যালাসেমিকদের যে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টটার প্রয়োজন হয় সেটা জেনারেলি তার নিজের ভাই বা বোন, ইদানিং বাবা বা মা বা বাইরের ডোনারও অ্যাকসেপ্টেড হচ্ছেন। তো বোন ম্যারো ডোনেশনের ক্ষেত্রে বোন ম্যারো অর্থাৎ অস্থিমজ্জা প্রতিস্থাপনে বিশেষ কিছু ডোনারের সমস্যার কিছু থাকে না। ওকে, ডোনেট করার পরে 1 সপ্তাহের মধ্যেই আবার সম্পূর্ণ আগের অবস্থায় ফিরে আসে। কিন্তু ওই বোন ম্যারোটা গ্রহীতার শরীরে কতটা গৃহীত হচ্ছে তার উপরে পুরো প্রসেসটার সাফল্য নির্ভর করে। ওকে, তো ডোনারের সমস্যা কিছু হয় না। ওকে, ক্লিয়ার। সো ব্লাড ট্রান্সফিউশন যেটা বললে স্বীকৃত এবং টেস্টেড একটা সাকসেসফুল পদ্ধতি। ব্লাড ট্রান্সফিউশন জিনিসটা কি? ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে, ট্রান্সফিউজ কথাটা এসেছে, মানে ট্রান্সফিউজ কথাটা সম্ভবত বলা হয় ওই মানুষের শরীরে তো একটা নির্দিষ্ট পরিমাণ, প্রত্যেক মানুষের শরীরে একটা নির্দিষ্ট পরিমাণ রক্ত থাকতে পারে, তার বেশি থাকলে সেটা ফ্লুইড ওভারলোড বা এই জাতীয় সমস্যা হবে। তো সেই জন্যই মানে ট্রান্সফিউজ কথাটা বলা হয় বটে, কিন্তু রক্তটা শুধুমাত্র দেওয়াই হয় শরীরে, মানে তার বদলে কিছুটা রক্ত বের করে নেওয়া হচ্ছে শরীর থেকে, ব্যাপারটা এমন নয়। শুধুমাত্র যেমন আমরা স্যালাইনে ড্রিপ দিই যখন, তো শুধু স্যালাইনটাই দিই, বাকি ফ্লুইডটা যে মানে ন্যাচারাল যে এক্সক্রিটারি সিস্টেম সেটা দিয়ে রিলিজ হয়, তেমনি ব্লাডের ক্ষেত্রেও তাই, শুধু 1 ইউনিট কি 2 ইউনিট যার যেমন প্রয়োজন, রক্তটা শুধু দিয়েই দেওয়া হয় শরীরে। ওকে, কিছু আর বার করা হয় না। কিন্তু তারপরেও ট্রান্সফিউশন বলা হচ্ছে তার কারণ আমরা ধরে নিই, এবং অ্যাকচুয়ালি হয়ও সেটা, যে সেই পরিমাণ ফ্লুইড যতটা আমরা বাইরে থেকে দিচ্ছি সেই পরিমাণ ফ্লুইড কিন্তু শরীর থেকে রিলিজ হয়ে যায় তার কিছু সময়ের মধ্যেই। সেটা ইউরিন হিসেবে হতে পারে বা অন্যান্য মাধ্যমে হতে পারে, সেই পরিমাণ ফ্লুইড শরীর থেকে বেরিয়েও যায়, সেটা স্বাভাবিকভাবেই বেরিয়ে যায়, তার জন্য আলাদা করে কিছু করতে হয় না। ওকে, সো যখন এক দম্পতি বিয়ে করছে সেটার কিছু ক্রাইটেরিয়া থাকে যে
এই ব্লাড গ্রুপের দম্পতি যদি বিয়ে করে তবে থ্যালাসেমিয়া হওয়ার চান্সেস বেশি থাকে? হ্যাঁ, থ্যালাসেমিয়ার অ্যাকচুয়ালি জিন ঘটিত একটা সমস্যা। তো এই জিনে মানে আমাদের রক্তে লোহিত রক্তকণিকা রেড ব্লাড কর্পাসেল, তার মধ্যে ওই হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন মানে ওই একটা প্রোটিন অংশ আর একটা আয়রনের পার্ট। তো প্রোটিন যেটা, গ্লোবিন যেটা, ওই গ্লোবিন চেন হচ্ছে 4টে গ্লোবিন চেন থাকে। তো এবারে ওই গ্লোবিন চেনের যদি কোনো গঠনগত ত্রুটি থাকে, যেটাকে হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটি বলা হয়, তো সেই জিন যদি কোনো খারাপ গ্লোবিনের সংকেত বহন করে থাকে এবং সেই খারাপ সংকেতবাহী জিন যার শরীরে রয়েছে, তিনি যদি আরেকজন কোনো সেই খারাপ জিনের সংকেতবাহী আরেকজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার সাথে, সেক্ষেত্রে তাদের ছেলে বা মেয়ের থ্যালাসেমিয়া নিয়ে জন্মানোর সম্ভাবনা থাকে। এটা এই আমরা যখন ক্লাস 9-10-এ যে মোটর গাছের দ্বিসংকর জনন পড়েছিলাম, তো সেখানে ওই যে স্মল টি ক্যাপিটাল টি দিয়ে যেভাবে এক্সপ্লেন করা ছিল, এখানেও ঠিক একই রকমের সম্ভাবনা। মানে একজন বাহক আরেকজন বাহককে বিয়ে করলে ওই 25% সুস্থ জন্মানোর সম্ভাবনা, মানে সুস্থ ইন দ্য সেন্স একদম থ্যালাসেমিয়ার কোনো জিনের প্রভাব ছাড়াই তিনি বাচ্চাটি জন্মগ্রহণ করছে। 50% ক্যারিয়ার হয়ে জন্মাবে, 25% থ্যালাসেমিক পেশেন্ট। একদম একদম গট ইট। সো আমি যে ক্যারিয়ার কিনা সেটা কি আমার বোঝার কোনো টেস্ট বা কিছু উপায় আছে? হ্যাঁ, সেটা সাধারণ রক্ত পরীক্ষাতেই জানা যায়। ওই HPLC যেটা সর্বাধুনিক এবং সবথেকে বেশি অ্যাকিউরেট বলা হয়। বেশি অ্যাকিউরেট বলতে প্রত্যেকটা টেস্টের তো আবার স্পেসিফিসিটি, সেন্সিটিভিটি এরকম কিছু প্যারামিটার আছে, কিন্তু আমাদের পক্ষে ফিজিবল যেটায় আমরা নিশ্চিত হতে পারি এবং খুব একটা খরচ সাপেক্ষ নয়। এখন প্রত্যেকটা মানে মেডিকেল কলেজ হসপিটাল, সেই সাথে সাথে জেলা হাসপাতালেও চালু হয়েছে HPLC অফ হিমোগ্লোবিন। তো ওই পরীক্ষাটা করে এটা বিনা পয়সায় করানো হয় প্রত্যেকটা সরকারি হাসপাতালে। আমরা নিশ্চিত হয়ে যেতে পারবো যে আমরা থ্যালাসেমিয়া বহন করছি কিনা বাহক কিনা। পারফেক্ট। এই খরচের কথাই যেহেতু উঠলো, এই ব্লাড ট্রান্সফিউশনটার ফ্রিকোয়েন্সি কতদিন বাদে বাদে করতে হচ্ছে, সেটার খরচ কত, সেটার করার পর ব্লাড ট্রান্সফিউশন করার পর যে মেডিকেশন চলবে বা যেই একটা পরিকাঠামোতে আমাকে থাকতে হবে, তার কতটা কি ব্যয় সাপেক্ষ যদি একটু বলো। হ্যাঁ, মানে তুমি আবার থ্যালাসেমিয়া চিকিৎসার দিকে এলে। থ্যালাসেমিয়া চিকিৎসায় রক্ত সঞ্চালনের যে পদ্ধতি, সেটা বয়স অনুযায়ী এবং রোগীর চাহিদা অনুযায়ী ডিপেন্ড করে। এটা আমি মানে এই কথা আমার অভিজ্ঞতাটুকুই বলছি, কিন্তু এটা কোনো ক্লিনিক্যালি এস্টাবলিশড কথা হিসেবে যেন গণ্য না করা যায়। এটা ডাক্তারবাবুরাই বলতে পারেন ভালো। তো বয়স এবং রোগীর চাহিদা অনুযায়ী, যেমন তার শরীরের ওজন এবং অন্যান্য অবস্থার সাথে মোটামুটিভাবে আমার যেটা লাগে, আমার মোটামুটি ডিটেকশন যখন হয়েছিল সেই সময়ে ওই 20-22 দিন অন্তর লাগতো। তারপরে চাহিদাটা মাঝে বেড়েছিল, এখন আবার ওই রকম 20 দিন 22 দিন। কিছু কিছু সময় এক্সট্রিম ওয়েদার কন্ডিশনে, মানে খুব শীতকালে, খুব গরমের সময় সেটা একটু কমা বাড়া হতে পারে, চাহিদা বাড়তেও পারে। তাছাড়া এক ইউনিট অর্থাৎ ওই যখন ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, সেখানে তো হোল ব্লাড কালেক্ট করা হয়। সেখান থেকে আমাদের শুধু লাগে ওই PRBCটা, মানে প্যাকড রেড ব্লাড সেল যেটা, তো সেটা 1 ইউনিট করে ওই 375 ml থেকে প্রেসিপিটেট করে যেটা হয়, সেটা 1 ইউনিট করে লাগে। এবং মোটামুটি থ্যালাসেমিকদের যেটা বলা যায় যে মাসে 1টা থেকে 4টে পর্যন্ত, কারো কারো ক্ষেত্রে তারও বেশি রক্তের প্রয়োজন হতে পারে। আর সেটা কীরকম ব্যয় সাপেক্ষ? সেটা ব্যয় সাপেক্ষ বলতে
এখনও মানে রক্তের যে মান, রক্তের গুণগত মান, অর্থাৎ রক্তটা সংগ্রহ হওয়ার পরে তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেটা প্রত্যেকটা হাসপাতালে একই রকম গুণমান রক্ষা করা হয় সেটা বলা যাবে না। তার সেই জন্যই বর্তমানে একটা কথা আসছে, আমরা পার্লামেন্টে এই দাবিও তুলেছি যে ইউনিফর্ম ব্লাড ল, অর্থাৎ ভারতবর্ষের প্রতিটা হসপিটালে, প্রতিটা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টে যেখানে ব্লাড ব্যাঙ্ক ফেসিলিটিস রয়েছে সেখানে যেন একই গুণমান সম্পন্ন রক্ত সরবরাহ করা হয়, এবং যেটা থ্যালাসেমিকদের বা রিপিট ব্লাড ট্রান্সফিউশনের রিকোয়ারমেন্ট থাকে এরকম মানুষজনদের বিশেষ সহায়ক হবে মনে করা হয়, এবং যার জন্য ন্যাট টেস্ট বা এই চাহিদার কথাগুলো আসছে। ন্যাট টেস্ট মানে ওই নিউক্লিক অ্যাসিড টেস্টিং, যার মানে রক্ত থেকে যে ধরনের সংক্রমণ আসতে পারে আমাদের শরীরে, HIV, হেপাটাইটিস সি, এইগুলোকে যাতে আমরা যথাসম্ভব কমিয়ে আনতে পারি। মানে তোমার প্রশ্নের সূত্রেই বলি যে খরচের নির্দিষ্ট কোনো প্যারামিটার এখনও মানে তার এটা এক্ষুনি বলা সম্ভব নয়, কারণ 1 ইউনিট রক্ত কলকাতার একটা কোনো বেসরকারি হসপিটালে 1 ইউনিট রক্ত সঞ্চালন করার জন্য শুধু রক্তটার দামই 4,000 টাকা, এরকমও আছে। আবার সেটা কোথাও আমরা 100 থেকে 150 টাকার মধ্যেও সেটাকে আনতে পারছি, কিন্তু দুটো রক্তের গুণমান একই এটা বলা যায় না। দুটোই সরকারি, মানে ব্লাড ব্যাঙ্ক তো মোটামুটি সরকারি অধীনস্থ একটা সংস্থা, তার ব্লাড ব্যাঙ্কের লাইসেন্স দেয়, দুজনেই লাইসেন্স ব্লাড ব্যাঙ্ক, কিন্তু তারপরেও দুটো রক্তের গুণমান এক বলা যাবে না। অতএব খরচও মানে একজন থ্যালাসেমিক পেশেন্টকে সব থেকে ভালো পরিষেবা দিতে যে পরিমাণ টাকা খরচ হয় সেটা মাসে মানে 20 থেকে 25,000 টাকার পর্যন্ত হলে সেটা মোটামুটি একটা তাকে পরিষেবা দেওয়া যেতে পারে। আবার আমাদের দেশে মানে আমাদের রাজ্যের কথাই যদি বলি, তার মানে 95% থ্যালাসেমিক এই সুবিধাটা পান না। তারা একেবারে নিম্ন স্তরে মিনিমাম যেটা মানে যতটুকু না হলেন, যার জন্য আমাদের এখনও রাজ্য তথা দেশে থ্যালাসেমিকদের মৃত্যু হারটা যথেষ্ট বেশি। মানে অন্যান্য সমস্ত রোগের থেকে থ্যালাসেমিয়ায় মৃত্যুর হারটা যথেষ্ট বেশি। ওকে, আর ট্রান্সফিউশন প্রক্রিয়াটার খরচ কত? আর সেটা কি শুধু হাসপাতাল বা নার্সিং হোমগুলোতেই নেওয়া সম্ভব, না যে কোনো একটা যেখানে মেডিকেল ফেসিলিটিস অল্প স্বল্প আছে সেখানেই নেওয়া যেতে পারে? না, ওটা যে কোনো হাসপাতাল, নার্সিংহোম, ডে কেয়ার ফেসিলিটিস রয়েছে যেখানে, সেখানেই এটা নেওয়া সম্ভব। কীরকম পেনফুল? এটা পেনফুল বলতে গেলে পেনের তো সেভাবে কোনো প্যারামিটার হয় না, কিন্তু একটা বোঝানোর একটা খুব ভালো উপায় রয়েছে। সেটা হচ্ছে যে রক্ত সঞ্চালনের সঙ্গে ওতপ্রোতভাবে আর একটা জিনিস চলে আসে, রক্তদান। রক্তদানের সময় আমরা দেখি কি যে একজন ডোনার যান, মোটামুটি তার রক্তদান প্রক্রিয়াটা সম্পন্ন করতে 10 থেকে 15 মিনিট লাগে খুব বেশি হলে। তারপরে কারোর হয়তো খুব বেশি হলে একটু মাথা ঘোরায়, 10 মিনিট বসেন, আর কেউ ওখান থেকে উঠে সোজা বাড়ি। কেউ বিরিয়ানি খেয়েও চলে আসে। হ্যাঁ, তো কিন্তু রক্তটা নিতে মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগে ন্যূনতম, এবং সেই পুরো সময়টা একটা নির্দল শরীরে থাকে। তো সেটা নিয়ে তিনি শুয়ে থাকেন, এবং কখনো কখনো জ্বর আসে, কাঁপুনি দিয়ে জ্বর আসে, তার মাথার যন্ত্রণা, গায়ে হাতে ব্যথা, এগুলো উপসর্গ হয়। যেমন অন্যান্য অনেক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন হয়, তো সেটা রক্ত সঞ্চালনের সময়ও সেটা হতে পারে, এবং সেটা ন্যূনতম 4.5 ঘন্টা, কখনো কখনো কিছু পেশেন্টের ক্ষেত্রে 5 ঘন্টা 6 ঘন্টা ধরেও ট্রান্সফিউশন করতে হয়। সেই পেনটা তাকে, তুমি যেমন বললে মাসে 4 বারও হতে পারে, তার মানে সেই পেনটা তাকে প্রত্যেক সপ্তাহে একবার করে। যার জন্য এখন যেটা থ্যালাসেমিকদের যে স্বাভাবিক সুস্থ মূল স্রোতের জীবনে আনার চেষ্টা, সেইটা যথেষ্টই কঠিন কাজ, এবং যার জন্য আমরা বারে বারে যারা থ্যালাসেমিয়া আন্দোলনে রয়েছেন তাদের কাছে এটাও বলা, বা
এখানে মানে আমাদের এইগুলো বারবার এই কথাগুলো উঠে আসে যে রক্তদানের কথা, থ্যালাসেমিয়া চিকিৎসার কথার পাশাপাশি দীর্ঘদিনের আমাদের দাবি ছিল যে বিশেষভাবে সক্ষমতার যে মানদণ্ড রয়েছে তার মধ্যে থ্যালাসেমিয়া কেন অন্তর্ভুক্ত হবে না। তো অবশেষে 2016-তে সেটাকে অন্তর্ভুক্ত করা গেছে, কিন্তু এখনও আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো রয়েছে সেখানে থ্যালাসেমিকদের জন্য আলাদা করে কিন্তু রিক্রুটমেন্টের যে কোটা বলতে গেলে থ্যালাসেমিকদের কোটাটা আসেনি। মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ বা পার্সনস উইথ ডিসেবিলিটি যে কোটা, সেখানে ওই দৃষ্টি, শ্রবণ, অস্থি সংক্রান্ত প্রতিবন্ধী এবং অন্যান্য বলা হয়েছে। তো সেই অন্যান্যর ক্ষেত্রে বিভিন্ন দপ্তরে এখনও, মানে বিশেষ করে এটা কেন্দ্র সরকারের যে বিভিন্ন দপ্তর, সেখানে থ্যালাসেমিকদের এখনও ব্রাত্য করে রাখা হয়েছে, মানে পোস্ট ক্রিয়েটই করা হয়নি। বা তারা যখন মেডিকেলে যাচ্ছেন, আমাদের পশ্চিমবঙ্গ থেকেই প্রচুর মানুষ এরকম রয়েছেন মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এইসব শাখায় বিশেষ পারদর্শিতা দেখিয়েই তারা চাকরির দোরগোড়ায় গিয়ে ফিরে আসতে হয়েছে। তার কারণ সেটা মেডিকেল স্পেসিফাইড নয়, তাই একদম। হ্যাঁ, ওকে। মানে কিছু কিছু গভর্নমেন্ট সার্ভেন্ট এটাকে, এই অন্যান্যটাকে মানে ডিসকার্ড করে থ্যালাসেমিক পেশেন্টদেরকে ইগনোর করে দিচ্ছেন। একদম একদম। এবং সেই ক্ষেত্রে সরকারি পলিসি যাতে অনেকটাই দায়ী। সরকার একটা দীর্ঘদিনের আন্দোলনের পরে হয়তো থ্যালাসেমিয়ার ইনক্লুশনটা হলো, কিন্তু এখনও একজন থ্যালাসেমিককে, মানে যে প্রসঙ্গ থেকে এলাম যে তাকে সপ্তাহে 1 দিন 2 দিন, এবং শুধু রক্ত নেওয়াটা তো নয়, তার আগে ওই তার রক্তের স্যাম্পলটা ব্লাড ব্যাঙ্কে 1 দিন পাঠাতে হচ্ছে, তাকে অন্যান্য যে রক্ত সঞ্চালনটা জাস্ট চিকিৎসার একটা পার্ট। এছাড়াও আয়রন চিলেশন আছে, আরও সাপোর্টিভ নানান থেরাপি রয়েছে। সেই চিকিৎসাগুলো নিয়েও যিনি স্বাভাবিক জীবনে ফেরার আপ্রাণ চেষ্টা করছেন, তাকে যথেষ্ট পরিমাণে সহমর্মিতার হাত আমরা বাড়িয়ে দিতে পারছি না, বা মূল স্রোতের মানুষ, সরকার বা অন্যান্য ক্ষেত্রে যারা রয়েছেন তারা পারছেন না, এটুকুই বলার। ওকে, সরকারি ইন্টারফিয়ারেন্সের কথা যেহেতু এলো, এই প্রশ্নটা খুবই বাঞ্ছনীয় যে সংখ্যক থ্যালাসেমিক পেশেন্ট রয়েছেন, আমি রাজ্য স্তরের কথাই বলি, যে সংখ্যক থ্যালাসেমিক পেশেন্ট রয়েছে তাদেরকে পরিষেবা দেওয়ার মতো মেডিকেল কলেজেস সরকারি কি উপলব্ধ রয়েছে? তাদের বেড বা তাদের কি লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে? মানে সিচুয়েশানটা কীরকম? সিচুয়েশানটা বলতে এক কথায় যদি বলতে হয়, সেটা চাহিদার তুলনায় যোগানটা যথেষ্টই অপ্রতুল। মানে থ্যালাসেমিয়ার চিকিৎসা যারা করেন সেই ডাক্তারবাবুরা মোটামুটি শুধুমাত্র কলকাতাতেই অ্যাভেলেবেল। কলকাতার বাইরে থ্যালাসেমিয়া চিকিৎসা কারা করতে পারেন না, ক্লিনিক্যাল হেমাটোলজি নিয়ে যারা পড়েছেন সেরকম ডাক্তারবাবুরা এবং ট্রান্সফিউশন মেডিসিনের যারা, এরা দুজনেই থ্যালাসেমিয়ার চিকিৎসা করেন। মানে ট্রান্সফিউশন প্রক্রিয়াটাকে এক্সিকিউট করেন। হ্যাঁ, ওকে। এবং রক্ত তো এক রকমের ট্রান্সফিউশন মেডিসিনই। তো এই ট্রান্সফিউশন মেডিসিন এবং ক্লিনিক্যাল হেমাটোলজি, এই দুটো হেমাটোলজিস্ট কিন্তু কলকাতার বাইরে মোটামুটিভাবে নেই বলা যায়। কলকাতার বাইরে ধরুন প্রত্যন্ত করিমপুরের কোনো পেশেন্ট, তিনি তার নিয়ারেস্ট টাউন করিমপুর এমনকি কৃষ্ণনগর পর্যন্ত এলেও তিনি হেমাটোলজিস্ট পাবেন না। তাকে হেমাটোলজির ডাক্তার দেখানোর জন্য কলকাতাতেই আসতে হবে, অত দূর থেকে। হ্যাঁ, এটা করিমপুর আমি খুব কাছাকাছির বললাম। উদাহরণটা যদি এখন উত্তরবঙ্গ থেকে বলা হয় তাহলে কিন্তু আরও ভয়ঙ্কর হয় ব্যাপারটা। মানে সেই বিস্তীর্ণ অঞ্চলে উত্তরবঙ্গের রোগীদের ক্ষেত্রে এটা সত্যিই খুব অসহনীয় পরিস্থিতি। না রক্ত সঞ্চালনের নিয়মিত, এখন ডে কেয়ার সেন্টার হয়েছে, মানে প্রত্যেকটা মেডিকেল কলেজ হসপিটালে
এগুলো উল্লেখ না করলেও হয়তো অন্যায় হবে যে প্রত্যেকটা মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতালে থ্যালাসেমিয়ার চিকিৎসার জন্য একটা করে থ্যালাসেমিয়া ইউনিট খোলা হয়েছে। কিন্তু সেখানে সমস্যাও রয়েছে, অর্থাৎ ওই চাহিদার তুলনায় যোগান আর গুণগত মান এবং গুণগত মান, এবং সেখানে চিকিৎসা যারা চালাচ্ছেন তাদের মানে ওই চাহিদাটা অপ্রতুল, মানে চালাতে হচ্ছে বাধ্য হয়ে। কিন্তু ক্লিনিক্যাল হেমাটোলজির লোকজন তো কলকাতার বাইরে খুব একটা নেই। সিচুয়েশনটা শুনে খুব প্যাথেটিক মনে হচ্ছে। আমি হয়তো আজকের দিনের আগে পর্যন্ত বা এই কথোপকথনটার আগে পর্যন্ত হয়তো অতটা সচেতন ছিলাম না। ব্লাড ডোনেশনটাও এই প্রক্রিয়াতে খুব ইম্পর্টেন্ট, রাইট? মানে পাবলিক অ্যাওয়ারনেস অফ ডোনেটিং ব্লাড, এটাও খুব ইম্পর্টেন্ট, রাইট? হ্যাঁ, নিশ্চিত। কারণ রক্তদান ছাড়া তো রক্ত পাওয়ার আর কোনো উপায় নেই। এবার রক্তদানের সচেতনতা অবশ্যই বৃদ্ধি পাওয়া উচিত। এই প্রসঙ্গে যেটা সবার আগে করা দরকার বলে আমার মনে হয় যে স্বেচ্ছা রক্তদান আন্দোলন প্রায় মানে কয়েক দশক হতে চলল, কিন্তু শেষ কয়েক দশকে বা শেষ 1-1.5 দশকের কথাই যদি বলি, সেখানে কিন্তু পুরো প্রক্রিয়াটা একটা বিন্দুতেই থেমে আছে। এটার বিশেষ অগ্রগতি ঘটেছে বলবো না। তার কারণ হচ্ছে যে এগুলো তো একটা সামাজিক আন্দোলন, একটা সামাজিক প্রক্রিয়া থাকে প্রত্যেকটা সামাজিক আন্দোলনের। তো সেই প্রক্রিয়াগুলো আর 5টা সামাজিক প্রক্রিয়ার মতোই, আর 5টা সামাজিক সমস্যার মতোই এটাও একটা সমস্যা। এবং আর 5টা সামাজিক সমস্যার যে বর্তমান যা পরিস্থিতি, তাতে এই রক্তদান আন্দোলনেও বিশেষ কিছু হঠাৎ করে হয়ে যাবে এমনটা মনে হয় না। যেটা দেখা যায় যে পাড়ায় পাড়ায় প্রচুর ক্যাম্প হচ্ছে, মনে হয় যে এই তো মাইক, মানে বাড়ির থেকে বেরোলেই মোটামুটি সপ্তাহ 2 সপ্তাহে মাইক বাজছে, এত রকমের ব্লাড ডোনেশন ক্যাম্প রেকর্ডিং বাজছে, তাহলে কাজের কাজ হচ্ছে এটা কি না? এই যে মানে আমরা পুরো ব্যাপারটাই একটা বিন্দুর বা একটা অঞ্চলেই কেন্দ্রীভূত থাকছে, যে বিস্তীর্ণ অঞ্চল। পেশেন্ট কিন্তু শুধুমাত্র এই অংশেই বেশি এমনটা নয়। তো যতটা এটা প্রচার হওয়া দরকার, এবং সবথেকে ভালো হয় যেটা, যে একদম স্কুল স্তর থেকে, কলেজ স্তর থেকে সচেতনতাটা, যে রক্তদান করলে কি হতে পারে, আমার কেন করব রক্তদান, এইগুলো স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রীদের কাছে এই বেসিক নলেজটা যদি যায়। এবং রক্তদানে তো ক্ষতির কিছু হয় না। একজন সুস্থ স্বাভাবিক মানুষ যদি রক্তদান করেন, সেটা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে বেশ কিছু স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি রক্তদানে কিন্তু কিছুটা হলেও কমে যায়। তো সেই তথ্যগুলো, এবং এতে আলাদা করে ঝুঁকির কিছু নেই, এই ব্যাপারগুলো যদি আরও বেশি প্রচার করা যায়, তাহলে থ্যালাসেমিয়া সহ সমস্ত, এখন তো ক্যান্সার একটা মহামারীর জায়গায় পৌঁছাচ্ছে দিন দিন, তাতেও ট্রান্সফিউশন মেডিসিনের একটা গুরুত্ব রয়েছে। অর্থাৎ রক্ত বা অন্যান্য রক্তজাত উপাদান, যেমন প্লেটলেটস, প্লাজমা, এগুলো তো সেই প্রত্যেকটা উপাদানই রক্তদান ছাড়া পাওয়া সম্ভব নয় না। তো চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে, চাহিদা কমছে না। তার সাথে সাথে অ্যাক্সিডেন্টাল পেশেন্ট রয়েছে, যাদের অপারেশন হচ্ছে, তাদের রক্তের দরকার হতে পারে। রক্তের দরকারটা সীমিত কোনো মতেই নয়, রক্তের দরকারটা সবসময়ই অনেক বেশি ছিল, আর ভবিষ্যতে হয়তো আরোই বেড়ে চলবে। জনসংখ্যা বাড়লে আর 5টা চাহিদার মতো রক্তের চাহিদাও বাড়বে। কারেক্ট। স্টিল আমি যখন খুব বেশি পরিসরে আমার জানাশোনা নেই, স্টিল আমি যখন আমার এলাকায়, আমার অঞ্চলে দেখি, বেলঘরিয়ার মতো এলাকায় দেখি একটা রক্তদান শিবির হতে, সেটা যদি যেই পার্টি ক্ষমতায় আছে সেই পার্টি করে থাকে, তবে হয়তো 100-200
নাম্বারটা ছাড়াচ্ছে, যেখানে বেলঘরিয়ার জনসংখ্যা লাখের কাছাকাছি, সেখানেই যদি একটা মানে রিনাউন্ড অর্গানাইজেশন থেকে হয়, সেখানে 40-50-এর বেশি, 100 ছোঁয়া মানেও তাদের কাছে অনেক বড় ব্যাপার যে 100 লোক এসে ব্লাড ডোনেট করেছেন। এই অ্যাওয়ারনেসটা এত কম কেন যে লাখের মধ্যে 100 জন এসে ব্লাড ডোনেট করছেন, বাকিরা সবাই বদার্ডই নয় ব্যাপারটা নিয়ে? তার কারণ এটাই যে আমরা যে কোনো দানের ক্ষেত্রে, যে কোনো দান ত্যাগ এগুলোতে মানুষ একটু কমই পাওয়া যায়। মানে ভিড়ের মধ্যে থেকে মানুষ এগিয়ে এসে কিছু দিচ্ছেন, এই সংখ্যাটা বরাবরই একটু কম হয় অন্যান্য ক্ষেত্রের থেকে। তো তারপরেও যতটা হওয়া সম্ভব ততটা আমরা অ্যাচিভ করতে পারছি না। তার কারণ আমাদের চেষ্টায় ঘাটতি রয়েছে। আমাদের যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে চেষ্টাটা করা উচিত সেই প্রক্রিয়ায় আমরা যেতে পারছি না, এবং এখানে বিভিন্ন দল, উপদল এবং বিভিন্ন মহলের স্বার্থ জড়িত, যেগুলো মানে এই ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের জন্য আমরা একটা বৃহৎ স্বার্থ অ্যাচিভ করতে পারছি না বলা যায়। তাদের কি কি স্বার্থ থাকতে পারে? সেই জায়গাগুলোকে খুব বেশি এক্সপ্লোর করলে অসুবিধার সম্মুখীন হতে পারি নাকি আমরা? তার বলার পরিসরও হয়তো এটা নয়, বা সাধারণভাবে এটুকু বলা যায় যে এই রক্তদান আন্দোলন, বললাম যেটা যে কয়েক দশকের তো এটা একটা আন্দোলন, এই রক্তদান আন্দোলনের সৈনিক এইটুকু ডিসপ্লে করে কিছু মানুষ জীবিকাও নির্বাহ করেন। তো তাঁরা এই যতদিন, যেমন আমাদের দেশে আর 5টা সমস্যার মতো কিছু সমস্যাকে জিইয়ে রাখা হয়, সমাধানটা হয়ে গেলে কিন্তু সেই ইস্যুটা আর গুরুত্ব থাকে না। তো রক্তদান আন্দোলন যারা করেন, আমি সবার কথা বলছি না, বিশেষ কোনো গোষ্ঠীরও কথা বলছি না, বা হয়তো আমার ধারণা ভুলও হতে পারে, আমি খুশিই হব আমার ধারণা ভুল হলে, কিন্তু এর মধ্যে একটা স্টিরিওটাইপ এসে গেছে। এটাকে ঠিক যেইভাবে আমরা আরও বেশি ছড়িয়ে দিতে পারতাম, সেটা যেন সচেতনভাবেই একটা সীমার অসচেতন রাখা হয়েছে। তুমি বললে চাকরির পাশাপাশি তুমি একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত। হ্যাঁ, ওকে, তোমরা অ্যাকচুয়ালি কি করো? মানে হাউ ডু ইউ সলভ দ্য গ্রাউন্ড লেভেল প্রবলেমস অফ দ্য থ্যালাসেমিক পেশেন্টস? আমি থ্যালাসেমিয়া সংক্রান্ত যে কাজে যুক্ত রয়েছি সেটা থ্যালাসেমিক পেশেন্টস অ্যাডভোকেসি গ্রুপ বলে সর্বভারতীয় একটা গ্রুপ। সেই গ্রুপের কাজ হচ্ছে যে মানে কাজ বলতে আমরা চেষ্টা করি যেটুকু, যে কখনো থ্যালাসেমিকদের চিকিৎসা সংক্রান্ত যদি কোনো প্রয়োজনীয় থাকে, যেটা আলাদা করে তাকে খুব বেশি সুবিধা ব্যক্তিগতভাবে পাইয়ে দেওয়া, এটাই আমরা বিশ্বাসী নয়, কিন্তু সমষ্টিগতভাবে যেখানে যেটুকু সমস্যা হচ্ছে, যেমন দীর্ঘদিনের একটা আন্দোলন বা এর ফলে দিল্লি এবং তার কিছু সংলগ্ন অঞ্চলে এই ন্যাট টেস্টেড ব্লাড, যেটা আমি একটু আগে বলছিলাম, তো সেই ন্যাট টেস্টেড ব্লাড আমরা চালু করতে পেরেছি, বা দক্ষিণ ভারতের কিছু রাজ্যে থ্যালাসেমিকদের একটা অতি প্রয়োজনীয় ওষুধ, ওই আয়রন চিলেটার একটা ড্রাগ, সেটা দীর্ঘদিন ধরে অমিল ছিল, হাসপাতালে পাওয়া যাচ্ছিল না। তো সেটা আমরা বিভিন্নভাবে তদবির করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কখনো একদম সরাসরি স্বাস্থ্যমন্ত্রকের সাথে যোগাযোগ করে সেইটা 1-1.5 মাস পরে হলেও সেটা কিন্তু আবার অ্যাভেলেবেল হয়েছে। তো আমাদের রাজ্যের ক্ষেত্রেও কয়েকটা উদাহরণ আমি বলতে পারি, যে কোভিডের সময় একদম প্রত্যন্ত অঞ্চলে যখন মানে যাতায়াতেরই কোনো ব্যবস্থা, মানে কমপ্লিট লকডাউন চলছিল, অবশ্যই ইমার্জেন্সি পারপাসে ছাড় দেওয়া ছিল, কিন্তু একজন থ্যালাসেমিকের, মানে আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবে যে এরকমও পেশেন্ট রয়েছে সেই প্রত্যন্ত কাকদ্বীপ বা ওই অঞ্চলে থাকে, এবং তার বাবা মা তাকে ছেড়ে চলে গেছে। মানে বাস্তবটা এমনই, ও তার ঠাকুমার কাছে
মানুষ হয়, কে তার মামার বাড়িতে থেকে মানুষ হয়, সেভাবে তো তার মানে পরের দিনের খাওয়ার টাকাটুকু নেই তার কাছে। তো সে গাড়ি বুক করবে বা গিয়ে কলকাতায় এসে চিকিৎসা নেবে, এটা এক রকমের অবাস্তব ছিল। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে মানে যোগাযোগ করতে চেষ্টা করি, এবং অনেকেরই ব্যক্তিগত যেটুকু যোগাযোগ কারোর রয়েছে, কারোর সমষ্টিগতভাবে যোগাযোগ রয়েছে, সেগুলোকে ব্যবহার করে আমরা প্রশাসনের সাহায্য নিয়ে সেই সময় অনেকে ট্রান্সফিউশন করাতে পেরেছি বা বিভিন্ন জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প করিয়েছি। যেটুকু ওষুধপত্র, খাবার দাবার যেটুকু দেওয়া যায়, যেটা প্রচুর মানুষ কোভিডের সময় দেখা গেছে করেছেন, রেড ভলেন্টিয়াররা করেছেন। তো সেরকমভাবে থ্যালাসেমিকদেরও আমরা কিছুটা সাহায্য করার চেষ্টা করেছি, বা আমি নিজেও সেভাবে অনেক সাহায্য পেয়েছি বহু মানুষের। কিভাবে যাদের সত্যি প্রয়োজন আপনাদের সাহায্যটা, কিভাবে আপনাদেরকে যোগাযোগ করবে? এটা আমাদের ফেসবুক পেজ রয়েছে, থ্যালাসেমিক পেশেন্টস অ্যাডভোকেসি গ্রুপ, আর টুইটার হ্যান্ডেল রয়েছে আমাদের একটা। এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গল থ্যালাসেমিক পেশেন্টস অ্যাডভোকেসি, থ্যালাসেমিক পেশেন্টস ফোরাম বলে একটি ফেসবুক পেজ রয়েছে, কিন্তু সেটা এখন খুব একটা অ্যাক্টিভ নয়। তার কারণ আমরা যুগ্ম আহ্বায়ক দুজন ছিলাম, তো তার আরেকজন এখন পশ্চিমবঙ্গে থাকেন না, তিনি চিকিৎসার কারণেই এবং তার কাজের প্রয়োজনেই বাংলার বাইরে গেছেন। বাকি আমি রয়েছি এবং আরও প্রচুর সিনিয়র থ্যালাসেমিক পেশেন্ট রয়েছেন, তারা কাজ করেন। এবং মোটামুটি দেখুন, আমি এখন আমাদের যে সংগঠিতভাবে থ্যালাসেমিয়ার পশ্চিমবঙ্গে বিশেষ কোনো থ্যালাসেমিক পেশেন্টদের নিজেদের সেভাবে কোনো সংগঠিত কোনো সংস্থা, কোনো পেজ, কোনো অর্গানাইজেশন এভাবে নেই। বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু রয়েছে। আমরা চেষ্টা করব ভবিষ্যতে যদি এক ছাতার তলায় কিছু আনতে পারি, এবং তার উপযোগিতাও যথেষ্ট রয়েছে। কিন্তু সেক্ষেত্রে মূল যেটা সমস্যা, যে একদম প্রত্যন্ত অঞ্চলের সাথে কানেক্ট করা। আমি কলকাতায় বসে একদম মেদিনীপুরের প্রত্যন্ত কোনো জায়গায় একজন পেশেন্টের কী সমস্যা হচ্ছে এবং সেটাকে অ্যাড্রেস করা, এটা সম্ভব নয়। তার জন্য ওখানকারই একজন মানুষ দরকার। তো যতক্ষণ না ওখান থেকে মানুষ, আমি নিজে মেদিনীপুরের, কিন্তু আমি তো থাকি এখন এখানে, তো বা এই প্রত্যন্ত অঞ্চল থেকে যখন আরও কিছু মুখ উঠে আসবে, তখন হয়তো এই পরিস্থিতি আরও কিছুটা বদল দেখতে পাবো আমরা। সকল প্রশ্ন তো আমি করতে পারিনি, যতটা আমার কৌতূহল ছিল আমি সেই থেকেই আমি আমার প্রশ্নগুলো করেছি। কোনো বিষয় আছে যেই জিনিসটা নিয়ে তুমি কিছু বলতে চাও বা আলোচনাটাকে এগিয়ে নিয়ে যেতে চাও, বা জাস্ট কোনো মেসেজ যদি তুমি দিতে চাও কোনো পেশেন্টকে, সাধারণ মানুষকে বা সরকারকে, তুমি দিতে পারো। এটা একটাই কথা, যে থ্যালাসেমিয়া সাধারণভাবে একটা রোগ বলা হয়, কিন্তু এটা রোগের থেকেও থ্যালাসেমিয়া নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমে যেটা মনে রাখা দরকার আমাদের প্রত্যেকের, যে এটা একটা আর্থিক, সামাজিক, শারীরিক এবং মানসিক একটা অবস্থা। যেই অবস্থান থেকে আমাদেরকে যদি থ্যালাসেমিয়ার কথা ভাবতে হয়, তাহলে এই সামগ্রিকভাবে এই অবস্থানটার কথা ভাবতে হবে। অর্থাৎ একজন থ্যালাসেমিকের জন্য কিছু করব বা থ্যালাসেমিয়া নিয়ে কিছু ভাববো, এটা করতে গেলে তার এই সমস্ত অবস্থাগুলোকেই ভাবতে হবে, কোনো একটা ছেড়ে আরেকটা ভাবা যাবে না। যেমন মানসিক যে কথাটা আমি বললাম, আমি সবগুলোকে এখানে ডেসক্রাইব করব না, কারণ আমাদের আলোচনা সবগুলোকেই ছুঁয়ে গেছে। যেটা ছোঁয়নি সেটা হচ্ছে যে শারীরিকের পাশাপাশি মানসিক একটা সমস্যা থাকলেও থাকতে পারে। কেন না, থ্যালাসেমিকদের যে বেড়ে ওঠাটা, আমি পুষ্পেন্দু বিকাশ আচার্য, আমার বয়স এখন 34 বছর। তো এই 34 বছর বয়স আমাকে দেখে কিন্তু চট করে বোঝা যায় না। প্রচুর থ্যালাসেমিক এরকম রয়েছেন যাদের বেড়ে ওঠাটা আর 5 জন মানুষের মতো স্বাভাবিক বা সাবলীল নয়। তো সেই বেড়ে ওঠার যে প্রসেসটা, তার সাথে সাথে কিন্তু বেশ কিছু যন্ত্রণার ইতিহাস লুকিয়ে থাকে,
এবং সেগুলো তার স্তরে স্তরে জমতে থাকে কিছু মন খারাপ, এবং সেই মন খারাপ আমি সাধারণ ভাষায় বললাম। তার ক্লিনিক্যাল ডেফিনেশনে যখন যাবেন, তো সেখানে সমস্যার যদি কিছু রয়ে থাকে তার একটা কাউন্সেলিং, তার একটা রিহ্যাবিলিটেশনের কথাও আমাদের ভাবতে হবে। যার জন্য একদম ছোট্ট একটা উদাহরণ বলে আমি শেষ করব আমার মানে এই প্রসঙ্গের কথা, যে আমাদের আশেপাশে যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হয়, সেগুলোতে কান পাতলে একটা কথা শোনা যায় যে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য রক্তদান। তো থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু, থ্যালাসেমিয়াটা ব্যাপকভাবে দেখা যায় 80 দশকের মাঝামাঝি থেকে 90 দশকে, মানে একদম বাস্ট হয়, যেটা মানে বিস্ফোরণের আকারে থ্যালাসেমিয়া ধরা পড়তে থাকে 90-এর দশক, এবং এখনও চলছে সেটা। তো 90-এর দশকের যারা থ্যালাসেমিক, তাদের মধ্যে যারা বেঁচে আছে তাদের বয়স এখন মধ্য 30, তারা আক্রান্ত শিশু। কিন্তু আমাদের সমাজ থ্যালাসেমিয়া আক্রান্ত যুবক প্রৌঢ় এই পর্যায়ে পৌঁছতেই পারিনি। মানে আমরা যেন অবচেতনে এই বিশ্বাসটাই তৈরি করতে পারিনি যে থ্যালাসেমিয়া নিয়ে একজন মানুষ প্রৌঢ়ত্বে পর্যন্ত এগোতে পারেন। তো এই বিশ্বাসটা কিন্তু থ্যালাসেমিকদেরও ক্ষতি করে, কারণ তারাও তো মানে সমাজের বাইরের কোনো প্রাণী নয়। তো সেই জন্য এই তাদেরকে এই কনফিডেন্সটা দেওয়া, কনফিডেন্স, উই আর উইথ ইউ, হ্যাঁ, জাস্ট এটুকু যথেষ্ট। কিন্তু একদম থ্যাংক ইউ সো মাচ পেন্দুদা। তোমার বলা প্রত্যেকটা কথা খুব প্রাসঙ্গিক, গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করি সকলে যদি অ্যাটলিস্ট সচেতন থাকে তাহলেই অনেকটা পরিবর্তন আনা সম্ভব। এই তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য এবং এই বিষয়টা নিয়ে যতটুকু পরিসরে আমরা কথা বলতে পেরেছি, এই বিষয়টা মানুষকে জানানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর যেই কাজের সাথে তুমি যুক্ত আছো, যে অর্গানাইজেশনের সাথে যুক্ত আছো, সেই অর্গানাইজেশন আরও বেড়ে উঠুক, সাকসেসফুলি বেড়ে উঠুক, এবং মানুষকে যেরকমভাবে তোমরা সাহায্য এবং সহায়তা করে এসছো তোমরা সেরকমভাবেই চালিয়ে যাও। আমরা চেষ্টা করব আমরা যাতে সংগঠিতভাবে এই জিনিসটার সঙ্গে যতটা পারি যুক্ত হয়ে একটু বেটার সিচুয়েশন আগের থেকে ক্রিয়েট করতে পারি। অনেক ধন্যবাদ তোমাকেও শরদিন্দু, যেভাবে আজকে এতটা সময় তুমি আমার কথা শুনলে সেই জন্য অনেকটাই মানে ধন্যবাদ দিয়ে ছোট করব না, অনেক ভালোবাসা। এবং এটা আশা করি আগামী দিনের থ্যালাসেমিয়া আন্দোলনে অনেক সহায়ক হবে। আর আমার সংগঠন থ্যালাসেমিক পেশেন্টস অ্যাডভোকেসি ফোরাম এর পক্ষ থেকে অনেক অভিনন্দন রইল তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ।